সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জয় নিউজের স্টুডিওতে। সভ্যতার ক্রমবিকাশের ধারার সাথে তাল মিলিয়ে আজ এই রোবোটিক্স যুগ পর্যন্ত সমাজের বিবর্তন, বিজ্ঞান, শিল্প, সাহিত্য সব জায়গায় নারীর উপস্থিতি। স্পিকার থেকে শুরু করে বিমানের পাইলট, ঘর সংসার থেকে বৈজ্ঞানিক সব জায়গায় নারীর সার্বজনীন উপস্থিতি প্রমাণ করে নারীদের গুরুত্ব কতটুকু। নারী তুমি সার্থক কারিগর, তুমি অনুপ্রেরণা, তুমি রহস্য অপার বিস্ময়। আর এই নারীদের নিয়ে জয় নিউজের ধারাবাহিক আয়োজন অপ্রতিরোধ। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন চট্টগ্রামের তরুণ সংগঠক, সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রামের বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী। আপু কেমন আছেন? জি ভালো। আমরা আপনাকে আসলে আমাদের স্টুডিওতে পেয়ে অনেক আনন্দিত বোধ করছি আর কি। তাহলে আপু আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। জি ধন্যবাদ আপনাকে। চমৎকার একটা শিরোনাম অপ্রতিরোধ। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য জয় নিউজকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপু, আপনি একজন তরুণ সংগঠক হিসেবে খুবই জনপ্রিয়। আপনার তরুণদের নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ধন্যবাদ, চমৎকার একটা প্রশ্ন করেছেন। আসলে আমাদের যে বর্তমান তরুণ প্রজন্ম আছে, আমরা যদি রাজনৈতিক প্রেক্ষাপটটা চিন্তা করি, আমাদের 2/3 কিন্তু তরুণ ভোটার। আর তরুণদের হাতে কিন্তু আমাদের আগামী সমৃদ্ধ বাংলাদেশ নির্ভর করছে। আর সেখানে তরুণদেরকে যদি আমরা আমরা মূল লাইনে আমরা নিয়ে আসতে পারি, তাদেরকে যদি আমরা আমাদের দেশ, জাতি, আমাদের অগ্রগতি সবকিছুতে যদি তরুণরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, তাহলে আমাদের এই দেশটা অনেকখানি এগিয়ে যাবে। কারণ আমরা জানি আজকে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আমরা আমাদের অবস্থান। বাংলাদেশ তথ্য প্রযুক্তিতে অনেকাংশে এগিয়ে গেছে। এই তথ্য প্রযুক্তি গত যে আমাদের চ্যালেঞ্জ, এটা মোকাবেলায় কিন্তু তরুণদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমার যে পরিকল্পনা সেটা হচ্ছে আমাদের যারা তরুণ সমাজ আছে, তরুণ সমাজ বলতে আমি সব জায়গাকে আমি এখানে বোঝাচ্ছি, যেহেতু আমি মাদ্রাসার মতো একটা জায়গায় কাজ করি, আমি মাদ্রাসার তরুণদেরকে নিয়ে বেশি স্বপ্ন দেখি। আমি চাই যে তারা এই ধর্মীয় শিক্ষার পাশাপাশি তথ্য প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সাথে এরা সমান তালে সমস্ত প্রতিযোগিতায় এরা অংশগ্রহণ করবে। এবং এভাবে যদি আমরা সব শ্রেণীর তরুণদেরকে যদি আমরা আমাদের এই যে অগ্রগতি, আমাদের যে চতুর্থ শিল্প বিপ্লবের যে আমাদের যে চ্যালেঞ্জ, এগুলো মোকাবেলায় যদি আমরা এদেরকে সম্পৃক্ত করতে পারি, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, আমাদের যে ভিশন 2021, আমরা যে স্বপ্ন দেখছি, সেখানে আমরা মনে করি যে আমরা অচিরে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে সক্ষম হব। ধন্যবাদ আপু। আমরা যতটুকু জানি আপনি চট্টগ্রামের মতো একটা রক্ষণশীল জায়গায় নারীত্বের বাধাকে অতিক্রম করে এই যে মাদ্রাসা নিয়ে যে ব্যতিক্রমধর্মী কাজগুলো যে করে যাচ্ছেন, এটি সম্পর্কে যদি আমাদের অডিয়েন্সদেরকে কিছু জানাতেন। জি, আমি আসলে আমাদের সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান শিক্ষক গবেষক মোহাম্মদ আরাফাতের নির্দেশে আমি চট্টগ্রামের বিভিন্ন মাদ্রাসায় আমি জঙ্গিবাদ বিরোধী আলেম ওলামা শিক্ষার্থী সমাবেশ, এই ব্যানারে আমি সাধারণ শিক্ষার্থীদেরকে জঙ্গিবাদের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার জন্য আমি ছুটে যাই এবং আমি ওখানে মুক্তিযুদ্ধের গল্প বলি। এবং আমরা চাই যে মাদ্রাসার পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা যদি মূলধারায় সম্পৃক্ত হয়, তাহলে আমাদের এই বাংলাদেশ অনেকখানি এগিয়ে যাবে। কারণ মাদ্রাসার শিক্ষার্থীরা আমাদের সমাজেরই, আমাদের দেশের, আমাদের রাষ্ট্রের একটা অবিচ্ছেদ্য অংশ। এদেরকে বাদ দিয়ে কিন্তু আমরা কোনো কিছু যদি বৃহৎ কোনো কিছু যদি চিন্তা করি, তাহলে সম্ভব না। কারণ এদেরকে অন্ধকারে রেখে আমরা আমাদের জাতীয় অগ্রগতি কোনোদিন সম্ভব হবে না। তাই মাদ্রাসার শিক্ষার্থীরা যদি আমাদের এই তথ্য প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের মূলধারায় সম্পৃক্ত হয়, তাহলে আমাদের এই বাংলাদেশ হবে একটা অসাম্প্রদায়িক ডিজিটাল বাংলাদেশ। এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ আপু। আপু, আপনি জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করে আছেন, আবার আপনি মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়ার যে প্রোগ্রাম যে আপনি যেটি দীর্ঘদিন এটি যে আপনি চালু করেছেন, দীর্ঘদিন ধরে আপনি এর সাথে যে কাজ করছেন, এটি নিয়ে এটি আপনি কিভাবে করলেন? এটা বিজয়ের মাস। আপনি খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। বিজয়ের মাস। আমাদের এই বাংলাদেশটা অনেক দাম দিয়ে কিনা একটা দেশ। আমরা 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে কিন্তু আমরা আজকে স্বাধীন জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। আমরা যদি এদেশের নাগরিক হই, আমরা যদি এদেশের সমস্ত সুযোগ সুবিধা আমরা ভোগ করি, আমাদের মধ্যে যদি বিন্দুমাত্র স্বদেশ প্রেম থাকে, তাহলে আমাদের প্রত্যেক নাগরিকের এই জাতীয় সঙ্গীতকে সম্মান প্রদর্শন করা এবং জাতীয় সঙ্গীত পড়া আমাদের জন্য আমি কর্তব্য বলে মনে করি। যেহেতু স্বদেশ প্রেম হচ্ছে আমাদের ইমানেরও একটা অঙ্গ। আর আমার একটা দুঃখের বিষয় হচ্ছে, স্বাধীনতার এত বছর পরেও জাতিসংগীত নিয়ে বিতর্কটা আরো নতুন ভাবে জোরালো হচ্ছে। কেন আমরা জাতীয় সঙ্গীত পড়ি না? আমরা যখন যে বিভিন্ন মাদ্রাসায় যাই, অনেক মাদ্রাসা দেখা যায় যে তারা কোনোদিন জাতীয় সঙ্গীত
পাঠ করেনি বা পড়েনি, এবং তারা জাতীয় সঙ্গীতের চাল্লান গাইতে বললো এরা গাইতে পারে না। এটা যে কত বড় দুঃখজনক। কিন্তু না, আমরা যখন সেটা বুঝিয়ে বলি, কারণ প্রত্যেক দেশের একটা জাতীয় সঙ্গীত আছে, নিজস্ব জাতীয় সঙ্গীত আছে, কিন্তু আমাদের দেশের জাতীয় সঙ্গীত কেন ওনারা পড়বেন না? কারণ এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন বলে। কিন্তু আমাদের পবিত্র কোরআনের যে অনুবাদক, তিনিও তো একজন হিন্দু ছিলেন। এখানে সব জায়গায় যে সাম্প্রদায়িকতা, আর আমাদের মতো একটা উন্নয়নশীল দেশে যে সাম্প্রদায়িক রাজনীতির চর্চাটা বেশি হয়, এবং সেটা সারা বিশ্বে আছে। আপনারা দেখতেছেন আশেপাশের দেশগুলোতে যে সাম্প্রদায়িকতা নিয়ে যে রাজনীতিটা হয়। আমরা চাই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ করে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ৭৫ পরবর্তী সময়ে আমাদের বাংলাদেশে যে সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা যদি নতুন প্রজন্মের যারা আছি, তারা যদি এখানে আমরা যদি কুটারাঘাত না করি, আমরা যদি এই জায়গাগুলোতে কাজ না করি, তাহলে আমাদের সেই যে পরিবর্তন, সেটা তো আমরা কখনো আমরা অর্জন করতে পারবো না। আমাদের মুক্তিযুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এই মুক্তিযুদ্ধ, এই বিজয়কে রক্ষা করার যে সংগ্রাম, সেখান থেকে আমরা এখনো কিন্তু বের হয়ে আসতে পারি। এখানে জাতীয় সঙ্গীতে যে যারা আমরা কিছু অপব্যাখ্যা শুনি জাতীয় সঙ্গীত নিয়ে, সেটা অত্যন্ত দুঃখজনক। তো ওখানে বলা হয় যে, মানে যেহেতু এটা হিন্দু কবি লিখেছেন এবং এখানে মা সম্বোধন করা হয়েছে, হিন্দুরা কথায় কথায় মা সবকিছুতে মা শব্দটি আনে। আসলে এখানে মা বলতে আমাদের পুরো দেশটাকে বোঝানো হয়েছে। মা হচ্ছে আমাদের দেশ। তাহলে আমরা চাই যে শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত চর্চাটা স্কুল থেকে শুরু করে মাদ্রাসা, প্রত্যেকটা জায়গায় যেন আমাদের জাতীয় সঙ্গীত চর্চাটা হয়। এবং এক্ষেত্রে আমি জেলা প্রশাসন তথা আমি আমাদের যে সংশ্লিষ্ট যারা এই দায়িত্বে আছেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে সবার আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে যেন কোনো অবমাননাকর উক্তি যেন আমাদেরকে শুনতে না হয়। অনেক জায়গায় গিয়ে দেখা যায় যে জাতীয় সঙ্গীত পড়ার সময় দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করাটাকে ওরা শিরক বলে প্রচার করছে। এই যে অপপ্রচার, এই যে সাম্প্রদায়িক উস্কানি, এই যে ধর্মভিত্তিক রাজনীতি, কথায় কথায় ধর্মকে একটা সাংঘর্ষিক জায়গায় দাঁড় করিয়ে যে আমাদের ঘোলা পানিতে মাছ শিকার, এই জায়গা থেকে আমাদের তরুণ প্রজন্মকে কিন্তু বের হয়ে আসতে হবে। আমরা যেন সব জায়গায় একযোগে যেন জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধার সহিত গাইতে পারি। এবং আমি স্বপ্ন দেখি যে বাংলাদেশের প্রতিটি মাদ্রাসায় একদিন জাতীয় সঙ্গীত পড়বে। এটাই আমার স্বপ্ন। ধন্যবাদ আপু। আপু, এরপরে যে প্রশ্নটা আপনার কাছে আমি করতে যাচ্ছি সেটা হলো, আমাদের যে জাতীয় স্লোগান জয় বাংলা, আমাদের যে জাতীয় স্লোগান যেটি রয়েছে, এটি নিয়ে আপনি মাদ্রাসায় কাজ করে আছেন। তো এই কাজ করতে গিয়ে আপনি কি কোনো বাধার সম্মুখীন হয়েছেন বা কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন কি আপনাকে হতে হয়েছে নাকি কখনো? জি, অবশ্যই। কারণ একটা রক্ষণশীল জায়গায় গিয়ে জাতীয় সঙ্গীত জয় বাংলা স্লোগান দিয়ে আসা এটা খুব স্বাভাবিক কোনো কাজ নয়। তো আমি চেষ্টা করি যে বুঝিয়ে, ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে, অবশ্যই অনেক ছাত্রছাত্রী মাদ্রাসা যেমন শিক্ষক মন্ডলী আছে, তারা অনেক আমাকে হেল্প করে, সহযোগিতা করে। অনেকে যখন এই বিষয়টা আসে তখন অনেকে জাতীয় সঙ্গীতটা আমার সাথে আমার মুখে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ওরা জাতীয় সঙ্গীতটা দেয়, তখন আমার কাছে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয়। কারণ এই জয় বাংলা স্লোগানটা কোনো জাতি গোষ্ঠীর নির্দিষ্ট কোনো স্লোগান নয়, এটা বাংলাদেশ আওয়ামী লীগের নিজস্ব কোনো স্লোগান নয়। আমরা দেখেছি অতীত ইতিহাস যদি আমরা দেখি, তাহলে প্রত্যেকটা বিজয়ের পরে, প্রত্যেকটা পাকিস্তানি হানাদার বাহিনীকে আমরা পরাজিত করার পর, আমরা কোনো বিজয় অর্জন করার পর, তখন কিন্তু আমাদের মুক্তিযোদ্ধারা সমস্বরে গলা উঁচিয়ে, অস্ত্র উঁচিয়ে কিন্তু এই জয় বাংলা স্লোগান দিয়ে তাদের শক্তি সঞ্চার করত। জয় বাংলা এমন একটা স্লোগান যেটা পাকিস্তানিদের ভিত কাঁপিয়ে দিয়েছিল। এই জয় বাংলাকে আমরা যদি বুকে আঁকড়ে ধরতে পারি, এই জয় বাংলাকে যদি আমরা আমাদের মধ্যে ধারণ করতে পারি, তাহলে এই যে অশিক্ষা, কুসংস্কার, ধর্মান্ধতা, এগুলা কিন্তু আমাদের দেশ থেকে বিদায় নিবে বলে আমি মনে করি। এবং আমি চাই যে এখন দেখা যায় কোনো অনুষ্ঠানে গেলে আমরা নিজেদের নিজস্ব ভাইয়ের স্লোগান দিই, কিন্তু এই সব নিজস্ব ভাইদের স্লোগানে, অমুক ভাই তমুক ভাইয়ের স্লোগানে কিন্তু আমাদের যে মূল স্লোগান, এখান থেকে আমরা বিচ্যুত হচ্ছি। তরুণ প্রজন্ম কিন্তু এই স্লোগানের ধারক। আমি অনুরোধ জানাই যে আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেন প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটা কিছুতে যেন এই জয় বাংলা স্লোগানটাকে আমরা উন্নত রাখি। আমরা যেন এই জয় বাংলা স্লোগান থেকে শক্তি সঞ্চার করতে পারি যে মৌলবাদীদের বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে, দেশদ্রোহীদের বিরুদ্ধে, পাকিস্তানি প্রেতাত্মাদের বিরুদ্ধে। আমাদের এই জয় বাংলা আমাদের মাথা উঁচু করে বাঁচার একটা স্লোগান। এই স্লোগান আমাদের অস্তিত্বের স্লোগান, এই স্লোগান আমাদের চেতনাভূতের স্লোগান। এবং জয় বাংলা এবং জিন্দাবাদের সাথে কোনোদিন আপোষ হতে পারে না। তাই আমরা চাই যে স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধুকে হত্যার পর এই জয় বাংলা স্লোগানকে মুছে ফেলার জন্য, এই জয় বাংলা স্লোগান নিষিদ্ধ ছিল এবং এই জয়
বাংলা স্লোগানের স্থলে কিন্তু জায়গা করে নিয়েছিল জিন্দাবাদ স্লোগান। ইতিহাস বিকৃতির মতো কঠিন ঘটনা এই বাংলাদেশে হয়েছে, ইতিহাস বিকৃত করা হয়েছে। তো আমরা চাই যে আর যেন বাংলাদেশে কোনো ইতিহাস বিকৃতি না ঘটে, আমরা যেন এই জাতীয় জায়গায় যেন আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, এবং জয় বাংলা আমাদের প্রাণের স্লোগান। ধন্যবাদ আপু। আপু, আমরা জানি যে বর্তমান সময়ে নারী পুরুষ সমানতালে এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আমাদের সমাজটা এখনো পর্যন্ত সেই পুরুষ শাসিত সমাজের মধ্যেই মানে বিদ্যমান রয়ে গেছে আর কি। তো আপনি একজন নারী হিসেবে আপনার কি সমাজে বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে আপনি কি কোনো ধরনের কি প্রতিবন্ধকতার কি সম্মুখীন হয়েছেন নাকি? জি অবশ্যই। একটা নারী যখন খোলস থেকে বের হয়ে তার পরিবার, তার সংসার, সমাজ সবকিছু যখন ম্যানেজ করে এসে বাইরে সময় দেয় বা সমাজ কর্ম করে, রাজনীতি করে, তখন তাকে অবশ্যই সমান তালে কিন্তু দুই দিকে সামলাতে হয়। এই ক্ষেত্রে আমার অনুপ্রেরণা, আমার যে আদর্শ, আমার যে প্রিয় ব্যক্তিত্ব, সেটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু তনয়া জাতির জনক শেখ মুজিবের কন্যা, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কারণ উনি তো আমাদেরকে শিখিয়েছেন কিভাবে রাঁধতে হয়, কিভাবে চুলো বাঁধতে হয়। কারণ তার চাইতে যে উৎকৃষ্ট প্রমাণ আমার সম্মুখে আর কেউ নেই। বেগম রোকেয়া আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু এই স্বপ্নের বাস্তবায়নে যিনি কাজ করে যাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী শেখ হাসিনা। কারণ উনি হচ্ছেন আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক মুক্তির অগ্রদূত বলে আমি যাকে শ্রদ্ধা করি। কারণ উনি আমাদেরকে, যে নারীদেরকে যেভাবে উনি সমান জায়গায়, যে আপনি প্রথমেই শুরুতে বলেছেন যে স্পিকার থেকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে যে আমাদের নারীদের সব জায়গায় সমান তালে বিচরণ, কিন্তু তারপরও আমরা বৈষম্যের শিকার হই। যেদিন আমাদের এই দেশে নারীকে শুধু নারী হিসেবে নয়, মানুষ হিসেবে আমরা ভাবতে শিখবো এবং নারীদের একটা নিরাপদ কর্মপরিবেশ আমরা দিতে পারবো, এই বাংলাদেশ অনেকখানি এগিয়ে যাবে। আপনারা দেখেন জাতীয় অগ্রগতির সিংহভাগের যে অর্জন, যে আমাদের জিডিপি, যে আমাদের প্রবৃত্তি, সেখানে কিন্তু নারী শ্রমিকদের অবদান অনেকাংশে বেশি। এই নারীরা কিন্তু জাতীয় অগ্রগতিতে বেশি অবদান রাখছে। নারীরা কিন্তু সে ইটভাটার শ্রমিক থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত, পাইলট থেকে শুরু করে এভারেস্টের চূড়া পর্যন্ত, এই যে নারী ফুটবল টিম, নারী ক্রিকেটার, কোথায় নেই আমাদের নারীদের বিচরণ। তো নারীকে আমরা মানুষ হিসেবে যদি ভাবতে শুরু করি, আমরা যদি চিন্তা করি, আমরা যদি নারী পুরুষকে সাংঘর্ষিক জায়গায় না নিয়ে, নারী পুরুষকে ওভাবে চিন্তা না করে যে এদেশের নাগরিক হিসেবে, একজন মানুষ হিসেবে, একজন ব্যক্তি হিসেবে যদি আমরা কর্ম পরিবেশটা দিতে পারি, তাহলে আমাদের ওই হতাশার যুগ থেকে আমরা মনে করছি এখন অনেকাংশে বেরিয়ে আসছি। কারণ এই শেখ হাসিনার আমলে হচ্ছে নারী উন্নয়নের স্বর্ণযুগ, নারীর অগ্রগতির স্বর্ণযুগ। এই সময় যদি আমরা বের হতে না পারি, তাহলে কোনো সময় আমরা বের হতে পারবো বলে মনে করি না। ধন্যবাদ আপু। আপু, আপনার এতক্ষণ তো আপনার কর্মজীবন নিয়ে আমরা কথা বললাম আর কি। এবার আপনার একটু ব্যক্তি জীবন নিয়ে, আপনার ব্যক্তিগত যে জীবনটা নিয়ে, সেটা সম্পর্কে আমি একটু প্রশ্ন করতে যাচ্ছি। সেটা হলো, আপনি একজন আইনজীবী, রাজনীতিবিদ, সংগঠক, সমাজকর্মী, কারা পরিদর্শক, এবং পরিবার নিয়ে সবকিছু মিলে আপনি সবকিছু কেমনে একসাথে সবকিছু আপনি সমান্তরাল কিভাবে আপনি সামলাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই এটা একটা কঠিন কাজ। কারণ আমার তো আসলে, আমরা তো আসলে সামাজিক জীব। সমাজ, পরিবার, সব আত্মীয় স্বজন সবকিছু কিন্তু আমাদেরকে সমান তালে আমাদেরকে ম্যানেজ করে কিন্তু বাইরে সময়টুকু দিতে হয়। এক্ষেত্রে অবশ্যই একটু হিমশিম খেতে হয়। অনেক সময় দেখা যায় যে আমার ছোট বাচ্চা আছে, তাদেরকে অনেক সময় আমাকে ডিপ্রাইভ করতে হয়। আবার দেখা যায় আমি কাজ থেকে দৌড়ে গিয়ে বাচ্চাদেরকে সময় দিচ্ছি, ভাত খাওয়াতে দৌড়ে যাচ্ছি, ওদের আবার সন্ধ্যায় বাসায় ফিরে দেখা যায় ওদের হোমওয়ার্ক গুলো করতে হচ্ছে। তো এখানে কিন্তু আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। ওরকম না যে আমি থেমে যাব বা থমকে যাব। মানুষের জীবনে ক্লান্তি থাকবে, কিন্তু সম্মুখে যদি আমি এগুতে চাই, সবকিছুর সমন্বয়ে কিন্তু আমাকে এগুতে হবে। তো এক্ষেত্রে আমি মনে করি আমি পারছি, এবং আমার মতো অন্যান্য নারীরাও আশা করি পারবে। কারণ নারীর জন্মটাই কিন্তু সংগ্রামের মধ্য দিয়ে, নারীর বেড়ে ওঠাটা কিন্তু সংগ্রামের মধ্য দিয়ে, নারীর যে অবস্থান সেটাও কিন্তু সংগ্রামের মধ্য দিয়ে। আর আমাদের নারীর মধ্যে কিন্তু শত গুণ, শত মহিমা কিন্তু আল্লাহ ওভাবে সৃষ্টি করে দিয়েছেন। আমরা একাধারে মা, আমরা একাধারে পত্নী, আমরা একাধারে প্রেয়সী, অনেক কিছু তো আমাদের চরিত্রের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তাহলে আমরা মনে করি যে আমাদের যদি সহযোগিতা থাকে, আমাদের যদি পারিবারিক সাপোর্টিংটা থাকে, আমাদের যদি সামাজিক বৈষম্যটা না থাকে, আমাদের যদি কর্মক্ষেত্রে সুষ্ঠু পরিবেশটা থাকে, আমরা পারবো, অবশ্যই পারবো আমরা। ধন্যবাদ আপু। আপু, আপনার কাছে সর্বশেষ যে প্রশ্নটি থাকবে সেটা হলো,
আপনি বর্তমান যে কাজগুলো নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন, এর পাশাপাশি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে আপনি আর কি কি নতুন ভাবে করতে চান বা আগাতে চান, কি নিয়ে আগাতে চান? আমি স্বপ্ন দেখি প্রত্যেকটা মাদ্রাসায় জাতীয় সঙ্গীত পড়বে। আমি স্বপ্ন দেখি মাদ্রাসা প্রাঙ্গণ জয় বাংলা স্লোগানে মুখরিত হবে। আমার এটা স্বপ্ন যে একদিন একদিন সব মাদ্রাসায় স্বতঃস্ফূর্ত ভাবে তারা জাতীয় সঙ্গীত পড়বে। তারা এই দেশপ্রেম, কারণ আপনারা জানেন মহান মুক্তিযুদ্ধে কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করেছেন আমাদের আলেম সমাজ। আলেম সমাজের একটা বিশাল অংশ কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করেন, মৌলবাদের বিরুদ্ধেও কাজ করেন। তো আমি চাই যে যেহেতু আলেম সমাজ অনেক বেশি ধর্মীয় জ্ঞানে তারা অভিজ্ঞ, তারা যদি মনে করেন এই জঙ্গিবাদের মতো ইস্যু, মাদকের মতো ইস্যু, এই ইস্যুগুলোতে যদি তারা কাজ করে, তাহলে আমরা মনে করব এই দেশ থেকে যে জঙ্গিবাদের মতো একটা কঠিন থাবা, জঙ্গিবাদের মতো একটা জঘন্য অপরাধ আমাদের এই সমাজ থেকে, আমরা এই দেশ থেকে আমরা দূর করতে পারবো। কারণ জননেত্রী শেখ হাসিনা ঘোষিত প্রথম কর্মসূচি ছিল হচ্ছে জঙ্গিবাদ। উনি ক্ষমতায় এসে যে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি জঙ্গিবাদ নির্মূল করবেন, ওই জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা কাজ করে যাচ্ছি। উনি জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন, ওই জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা কাজ করে যাচ্ছি। কারণ পবিত্র ইসলামের যে সুস্পষ্ট ব্যাখ্যা আছে তারা একমাত্র আলেম সমাজে দিতে পারে। কারণ এখানে জঙ্গিদের আসলে কোনো আত্মপরিচয় থাকতে পারে না, সন্ত্রাসীদের কোনো আত্মপরিচয় থাকতে পারে না। কিন্তু আমরা কি করি ধর্মীয় পোশাকটাকে, ধর্মীয় যে লেভাস আছে, দাড়ি টুপিটাকে কিন্তু জঙ্গিরা তাদের ঢাল হিসেবে ব্যবহার করছে। তাহলে দাড়ি টুপি পরলে যে শুধু আমরা জঙ্গি হব, এটা কিন্তু মিথ্যা কথা। এবং পবিত্র ধর্ম, আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন তথা সমস্ত ধর্মীয় গ্রন্থে কিন্তু মানব হত্যাকে পাপ হিসেবে ঘোষণা করা হয়েছে। যে মানুষ হত্যা করে জান্নাতের টিকিট পাওয়া, বেহেশতে হুর পাওয়া, যে বেহেশতের পাসপোর্ট পাওয়া যে কখনোই সম্ভব নয়, এটা যে একটা মিথ্যা প্ররোচনা। এই জিনিসটা যদি আমরা তরুণ সমাজকে বোঝাতে পারি এবং আমাদের আলেম সমাজ যদি মসজিদের খুতবায়, ওয়াজ মাহফিলে যদি এই কথাগুলো যদি আমাদেরকে বলেন, কারণ আমরা যে কোনো মানুষ কিন্তু একটা ধর্মীয় ব্যাখ্যার জন্য কিন্তু ধর্মীয় গুরু বা মসজিদের ইমামদের কাছে আমরা ছুটে যাই। তখন তারা যখন তাদের ধর্মীয় আলোকে, কোরআন সুন্নাহর আলোকে, বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে যখন এই বিষয়গুলোকে যখন তারা জনসম্মুখে প্রচার করবেন বা তুলে ধরবেন, তখন আমি মনে করি যে সাধারণ জনগণ অবশ্যই এই জিনিসটাকে খুব সহজে অবলোকন করতে পারবেন, যেহেতু তাদের কোরআন সুন্নাহ সম্পর্কে ওদের রিসার্চের একটা সুযোগ আছে এবং তারা ওই বিষয়ে পড়ালেখা করছে। এজন্য কিন্তু আমরা মাদ্রাসায় ছুটে যাই এই বিষয়টাকে আমরা ক্লিয়ার করার জন্য। এবং মাদ্রাসার শিক্ষার্থীরা যদি সুশিক্ষায় শিক্ষিত হয়ে, নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে, আজকে দেখেন সমাজের সর্বস্ত্র কিন্তু নৈতিক যে অবক্ষয়, নৈতিকতার যে পতন, ছন্দ পতন, এই জিনিসটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে কিন্তু আমরা এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো না। তার জন্য সব সর্বাগ্রে প্রয়োজন হচ্ছে পারিবারিক শিক্ষা, নৈতিক শিক্ষা। এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আমার আশা, আমার স্বপ্ন দেখে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হবে নৈতিক শিক্ষার সূতিকাগার। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হবে নিরাপদ। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন আর কোনোদিন নুসরাতের মতো ঘটনা না ঘটে। এই যে যৌন হয়রানি, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন ও নিরোধ কমিটির একজন মেম্বার, আমি ওখানেও আমার কাজ করার সুযোগ হয়েছে। এই যে নারীরা সর্বক্ষেত্রে যে ইভটিজিং এর শিকার হচ্ছে, যৌন হয়রানির শিকার হচ্ছে, এই যে বাসে যে ছাত্রীকে যে যৌন হয়রানি, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। এক্ষেত্রে কিন্তু আমাদের জোরালো অবস্থান থাকতে হবে এবং আমাদের তরুণদের প্রতি আমার আহ্বান থাকবে যে আমরা মানুষ হব, আমরা পুরুষ, আমরা মানুষ হব, আমরা কখনো দর্শক হব না। এই যে মাদ্রাসায় বলাৎকারের ঘটনা আমাকে বলতে হয়, যে কোমলমতি ছাত্রছাত্রীদেরকে একটা প্যারেন্টস যখন, একটা মা বাবা যখন পরম বিশ্বাস নিয়ে একটা মাদ্রাসায় লেখাপড়া করতে দেয়, একটা স্কুলে লেখাপড়া করতে দেয়। আমরা দেখেছি অতীতে যে ভিখারুন্নিসার মতো স্কুলে যে যৌনহারানির ঘটনা ঘটেছে, কি বিভৎস ঘটনা আমরা দেখেছি। তো এই বিষয়গুলো যাতে না হয়, আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদেরকে যেন, নারীদেরকে যেন ভিন্ন চোখে দেখা না হয়। আত্মমর্যাদায় কিন্তু নারীদেরকে, নিজেদেরকেও কিন্তু আত্মমর্যাদাটুকু নিজেদেরকে অর্জন করতে হবে এবং নিজেদেরকে এই যে বৈরী পরিবেশে যে মানিয়ে নেওয়ার যে আমাদের শিক্ষা, এটাও আমাদের নারীদেরকে নিতে হবে। মুক্তিযুদ্ধে কিন্তু আমরা দেখেন এখন এই সময় এসে আমরা মুক্তিযুদ্ধে মেয়েরা কিন্তু যে অস্ত্র নিয়ে ট্রেনিং করেছে, এটাকে আমাদের অনুপ্রেরণা দেয় না যে সে 71 সালে যদি নারীরা এত প্রগতিশীল থাকতে পারে, আজকে কেন নারীরা আমরা আবার পশ্চাৎপদে আমরা ফিরে যাব? আমরা চাই সব জায়গায়, সবখানে যেন আমরা মানুষের মতো মাথা উঁচু করে বাঁচতে পারি। এক্ষেত্রে কিন্তু পুরুষদেরকে আমাদের সহযোগিতা করতে হবে, পরিবেশটাকে আমাদের পক্ষে আনতে হবে। এটার বিকল্প কিন্তু
কোথাও নাই। সবচেয়ে বড় পরিবর্তনটা আনতে হবে আমাদের মনে, আমাদের অস্তিত্বে, আমাদের মননশীলতায়, আমাদের মগজে। এটাই কিন্তু আমাদেরকে মুক্তি দিবে। আমরা যত কিছু বলি না কেন, আমরা পুরুষ থেকে নারীদের কেন আলাদা করব? আমরা আলাদা কেন আন্দোলন করব? আমরা চাই যে আমরা এই দেশের নাগরিক, আমরা সমান তালে কাজ করব। আমাদের এই কাজটাতে যেন কেউ বিঘ্ন না ঘটায়, কারণ নারীদের তো সর্বক্ষেত্রে এখন তাদের নিজস্ব পারদর্শিতার পরিচয় দিচ্ছে। কোথায় নেই আমাদের এই বাংলাদেশের নারীদের অবস্থান? আজকে দেখেন, রাজনৈতিক ক্ষমতা এনে দক্ষিণ এশিয়ায় আমরাই প্রথম, আমরাই সর্বাগ্রে এগিয়ে আছি নারীরা। সারা বিশ্বের মানুষ কিন্তু আমাদেরকে ফলো করে। বাংলাদেশ যা করে দেখিয়েছে শেখ হাসিনার নেতৃত্বে, এই যে পরিবর্তনের যে অঙ্গীকার আমরা জননেত্রী শেখ হাসিনার হাত দিয়ে আমরা করে দেখাচ্ছি, সেটা কিন্তু সারা বিশ্বের জন্য একটা রোল মডেল। সেখান থেকে তো শিক্ষা নিচ্ছে পার্শ্ববর্তী দেশ। আপনি দেখেন আমাদের থেকে এইসব পয়েন্টগুলোতে অনেকখানি পিছিয়ে আছে। আপনার আজকে পাকিস্তান আমাদেরকে নিয়ে আক্ষেপ করে যে আমাদেরকে পাকিস্তান বানিয়ে দাও। আজকে ভারতের অমর্ত্য সেন যে সামাজিক যে সূচকগুলো আছে সেটা নিয়ে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে। সেই আমরা তো আজকে তলাবিহীন ঝুড়ির রাষ্ট্র থেকে আজকে বাংলাদেশ যে সারা বিশ্বের কাতারে গিয়ে আমরা বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করছি। এই যে আমাদের নারীর ক্ষমতায়নের জন্য যে আমাদের জননেত্রী শেখ হাসিনা যে পুরস্কার পেল, সেগুলো তো আমাদের জন্য অর্জন। আমরা পারবো। বাঙালিরা বীরের জাতি, চট্টগ্রামের নারীরা আরো বেশি বীর। আমি মনে করব এটা অগ্নিকন্যা প্রীতিলতার দেশ, এটা মাস্টারদা সূর্য সেনের দেশ, এটা বারলিয়ার চট্টগ্রাম হচ্ছে পুণ্যভূমি, বারলিয়ার পুণ্যভূমি। আমাদের হাত ধরে কিন্তু আমি মনে করব এই নারীরা আগামী যে প্রজন্ম আছে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম আছে, তারা এগিয়ে যাবে। এবং এই ক্ষেত্রে চাই আমাদের একটা সুষ্ঠু পরিবেশ, এবং আমরা জয় বাংলা স্লোগানটাকে বুকে ধারণ করব। সমস্ত কুশিক্ষা, অশিক্ষা, মৌলবাদ, অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। আমাদের যুদ্ধ এখনো থেমে যায়নি। আমাদের তরুণ প্রজন্মরাই হচ্ছে এই যুগের মুক্তিযোদ্ধা। তাদের হাতেই কিন্তু আগামীর ভবিষ্যৎ, আগামীর সমৃদ্ধি, আগামীর উন্নতি। তরুণরা যেদিকে যাবে কিন্তু বাংলাদেশ সেদিকে যাবে। তাই তরুণদেরকে বাদ দিয়ে কোনো কিছু সম্ভব না। এবং এই তরুণদেরকে কিন্তু এই যে আমাদের যে সংগঠনমূলক কাজ আছে, আমাদের যে কনস্ট্রাকটিভ ওয়ার্ক আছে, এগুলোতে এগিয়ে আসতে হবে। ছোট ছোট পরিসরে যদি আমরা আমাদের এলাকা, সমাজ, আমাদের পরিবার নিয়ে কাজ করি, আমাদের যে সামাজিক অবক্ষয়গুলো আছে, সমাজের যে পিছিয়ে পড়া মানুষজন আছে, তাদেরকে নিয়ে যদি আমরা ছোট ছোট গোত্রে, ছোট ছোট পরিসরে যদি কাজ করি, একদিনের বিন্দু থেকে কিন্তু আমরা সিন্ধু আবিষ্কার করতে পারবো। এইভাবে কিন্তু সকলের সম্মিলিত প্রচেষ্টা, সকলের ত্যাগ, সকলের ডেডিকেশনে কিন্তু আমরা এগিয়ে যাব। ধন্যবাদ আপনাকে। আপু, আপনাকে অত্যন্ত ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদের স্টুডিওতে আপনার সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জয় টিভিকে। চমৎকার একটা শিরোনাম, অপ্রতিরোধ্য। আসলে বাংলার নারীরা অপ্রতিরোধ্য ছিল, আছে এবং থাকবে। এবং এই অপ্রতিরোধ্য নারীরাই কিন্তু বাংলাদেশকে অনেকখানি এগিয়ে নিয়ে যাবে। এবং আমাদের হাত ধরে বিনির্মাণ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক ডিজিটাল বাংলাদেশ। জয় বাংলা। আমরা তখন কথা বলছিলাম অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী আপুর সাথে। তার মতো আরো অনেক অগ্নিকন্যাকে নিয়ে আমরা হাজির হব আমাদের এই অপ্রতিরোধ্য অনুষ্ঠানে। আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান দেখার জন্য আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি। ভালো থাকুন, সুস্থ থাকুন।